সুস্বাস্থ্য দুরন্তমন। আপনার সন্তানের সুস্বাস্থ্য অতিরিক্ত টাকা পয়সা দেবে না, কিন্তু অফুরন্ত সুখ দেবে নিশ্চিত। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুদের নেফ্রোটিক সিনড্রোম নিয়ে। সাথে আছেন শিশু ও শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন মাহমুদ। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা তো জানি যে বড়দের কিডনি রোগ হয়, বড়দের মতো শিশুদেরও কিডনি রোগ হতে পারে, কিন্তু সেক্ষেত্রে শিশুদের কিডনি রোগগুলো আসলে কি ধরনের হতে পারে? বড়দের মতো শিশুদেরও কিডনি রোগ যেমন হয়ে থাকে, বড়দের মতো অনেকগুলো ধরনেরই শিশুদের কিডনি রোগ হয়ে থাকে। তার মধ্যে আছে যে শিশুদের কিডনির ইউরিনের ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ হতে পারে, তারপরে কিডনির বৈকল্যতা হতে পারে বা রেনাল ফেইলিউর হতে পারে। আবার একটা রোগ আছে যে ছাঁকনির সমস্যা বা ফিল্ট্রেশন সমস্যা, সেটাকে আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম, এটা হতে পারে। আবার আরেকটা আছে একটা প্রদাহ, কিডনির প্রদাহ, অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস, এরকম আরও বেশ কিছু ধরনের কিডনি রোগ শিশুদের হতে পারে। স্যার, নেফ্রোটিক সিনড্রোমের কথা আমরা যে প্রায়শই শুনি, এই নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোম আমাদের শিশুদের একটি খুবই কমন একটি রোগ, সাধারণ একটি রোগ। মূলত কি হয় এখানে, আমাদের কিডনির কার্যকারিতা হচ্ছে গিয়ে আমাদের একটা ফিল্ট্রেশন বা ছাঁকনির কাজ করে কিডনি, যেখানে নর্মালি আমাদের শরীরে যে রক্তে যে প্রোটিন বা অ্যালবুমিন আছে সেটা আমাদের ছাঁকনির মাধ্যমে রক্তে থেকে যায়, এটা প্রস্রাব দিয়ে বের হয়ে যায় না। কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে এমন একটি রোগ যেখানে এই কিডনির যে ছাঁকনির ফাংশনটা বা কার্যকারিতাটা এই প্রোটিনের জন্য বা অ্যালবুমিনের জন্য এটা সাময়িকভাবে বিকল হয়ে যায়, যার ফলে হয় কি রক্তে যে প্রোটিনটা থাকে বা অ্যালবুমিন থাকে এটা বের হয়ে যায়, রক্তের থেকে বের হয়ে ইউরিনের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, যার কারণে শরীরে তখন রক্তের মধ্যে প্রোটিন বা অ্যালবুমিনের ঘাটতি হয়। এই ঘাটতির কারণেই তখন বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়, যেটা আমাদের নেফ্রোটিক সিনড্রোম বলে আমরা নির্ণয় করে থাকি। স্যার, এই যে নেফ্রোটিক সিনড্রোম, এটা কি যে কোনো বয়সেই হতে পারে শিশুর? হতে পারে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 2 থেকে 10 বছরের বাচ্চাদের এই রোগটা বেশি হয়, তবে জন্মের পর থেকে যে কোনো সময়ই এই রোগটা হওয়ার সুযোগ আছে। স্যার, সেক্ষেত্রে আসলে আমরা কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে হয়তো বা এই রোগটা আমাদের হতে পারে? আচ্ছা, এখানে লক্ষণ বলতে আমি আগে যেটা বললাম যে শরীরে রক্তের অ্যালবুমিন বা প্রোটিনের পরিমাণ তখন কমে যায়। এই অ্যালবুমিন রক্তে থাকার একটা মূল কার্যকারিতা হচ্ছে যে রক্তের পানীয় বা জলীয় অংশটাকে রক্তে ধারণ করে রাখা। যেহেতু এই প্রোটিনের পরিমাণ কমে যাচ্ছে রক্তে, তখন এই জলীয় অংশ ধারণ করে রাখার ক্ষমতাটা কমে যায়, তখন এই জল বা লিকুইড অংশটা রক্তের থেকে গিয়ে শরীরের চামড়ার নিচে জমে যায়, যেটাকে আমরা শরীরটা ফুলে যাওয়ার একটা কারণ হিসাবে থাকে। এই জন্য আমাদের নেফ্রোটিক সিনড্রোম রোগের একটা মূল লক্ষণ হচ্ছে শরীর ফুলে যাওয়া। এবং মা বাবারা লক্ষ্য করলে দেখবেন যে বাচ্চাটার শরীর আগে ভালোই ছিল, হঠাৎ করে দেখা যাবে হঠাৎ করে একদিন বাচ্চাটার মুখটা হালকা ফোলা লাগবে, তারপরে ধীরে ধীরে সারা শরীরই আস্তে আস্তে ফুলে যায়। এইটাই মূলত নেফ্রোটিক সিনড্রোমের লক্ষণ। তবে আরেকটা লক্ষণ থাকে যেটা অনেক সময় বাবা মারা হয়তো খেয়াল করে না, যে এই সময়টাতেই দেখা যায় যে প্রস্রাবের পরিমাণটাও তুলনামূলকভাবে কমে যায়। বাচ্চাটা স্বাভাবিক সময় হয়তো দিনে 5 থেকে 6 বার প্রস্রাব করতো, তখন দেখা যায় বাচ্চাটার পরিমাণটা আরেকটু কমে যাচ্ছে, হয়তো দিনে 2 থেকে 3 বার প্রস্রাব করছে, অথবা প্রস্রাব করলেও প্রস্রাবের মূল পরিমাণটার একটু কমে যাচ্ছে। এই দুটো সমস্যাই মূলত থাকতে পারে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের বলতে গেলে শতকরা 100% বাবা মার কাছেই তার বাচ্চাটা হচ্ছে খায় না, অপুষ্টিতে ভুগছে। সেরকম একটা বাবা মার বাচ্চা বা শিশু যখন দেখা যায় একটু ফুলে যাচ্ছে, প্রথমে কিন্তু বাবা মারা ধরতে পারে না, আরও উল্টা আরও খুশি হয় যে বাচ্চাটার প্রতি স্বাস্থ্য ভালো হচ্ছে। হ্যাঁ, এই ভুল প্রমাণিত হয় যখন আরেকটু বেশি অ্যাডভান্স হয়ে যায় রোগটা, তখন একদম চোখের পাতা ফুলে যায়, মুখটা ফুলে যায়, হাত পা ফুলে যায়, তখন ওনারা লক্ষণ করে যে এটা তো স্বাস্থ্য বৃদ্ধি না, উল্টা কোনো একটা অসুস্থতা। তখন ওনারা চিন্তা করেন যে কোথায় যাবেন। কিন্তু যদি সামান্য একটু পরিবর্তনেই যদি ওনারা আগে থাকতেই যদি ওরা চলে যান হাসপাতালে বা ডাক্তারের কাছে, তাহলে রোগটা আগেই নির্ণয় করা সম্ভব। এটা মনে রাখতে হবে যে যখন প্রস্রাব দিয়ে অতিরিক্ত প্রোটিন বা অ্যালবুমিনটা যখন বের হয়ে যায়, তারপরে কিন্তু শরীর ফোলাটা শুরু হয়। সুতরাং এই ফুলে যাওয়াটা বা শারীরিক পরিবর্তনগুলো নোটিস করে যদি কোনো বাবা মা
তাদের শিশুদেরকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে আসেন, তখন এটা রোগটা ধরাটা নির্ণয় করা সম্ভব হয়। স্যার, নেফ্রোটিক সিনড্রোম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? নেফ্রোটিক সিনড্রোম একটা রোগ, এটা একটা শরীরের কিডনির একটা সাময়িক পরিবর্তন আমি বলবো, এটা স্থায়ীভাবে পরিবর্তন সাধারণত হয় না। এই রোগটার ধরনই হচ্ছে যে একটা সময় হঠাৎ করে তার এই ছাঁকনির কাজ বা ফিল্ট্রেশনের কাজটা ব্যাহত হবে, যার কারণে প্রোটিন বের হয়ে যাবে। তারপরে এক পর্যায়ে গিয়ে চিকিৎসার মাধ্যমে এই রোগটা আবার সুস্থতা ধারণ করবে, কিন্তু এই রোগের নিয়মটা হচ্ছে বারবার হবে। ঠিক কতদিন পরে হবে আমরা জানি না, কারো ক্ষেত্রে 15 দিন পরেও হতে পারে, কারো ক্ষেত্রে 6 মাস পরেও হতে পারে, কারো ক্ষেত্রে হয়তো 2-4 বছর পরেও হতে পারে, কিন্তু হবেই, এটা একটা মোটামুটি ধরে নেওয়া যায়। সুতরাং এবং কতদিন পর্যন্ত হবে, সাধারণত দেখা যায় যে 15 থেকে 18 বছর বয়সের পরে এই বারবার হওয়ার প্রবণতাটা কমে যায়, অনেক ক্ষেত্রে হয়ই না। সুতরাং এই বয়স পর্যন্ত বারবার হওয়ার একটা সুযোগ আছে। আমরা তাদেরকে এর আগে শিখিয়ে দেই যে প্রস্রাবে যে প্রোটিন যাচ্ছে এটা বোঝার কি উপায়। এটা আমাদের একটা খুব সহজ পদ্ধতি আছে, আমাদের একটা হিট কোয়াগুলেশন বলি। আমরা প্রস্রাবটাকে সংগ্রহ করি টেস্ট টিউবে, এটাকে একটু হিট দিলে বা একটু আগুনে গরম করলে এক পর্যায়ে গিয়ে এখানে একটা সাদা একটা দইয়ের মতো একটা প্রিসিপিটেট বা এটা পড়ে, তলানি পড়ে। এই তলানির পরিমাণের উপর নির্ভর করে আমরা বুঝতে পারি যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন যাচ্ছে কি না। এটা নিয়মিত পরীক্ষা করলে বাচ্চার শরীর ফুলে যাওয়ার আগেই, পরবর্তীবারের কথা বলছি, পরবর্তীবারে শরীর ফুলে যাওয়ার আগেই ওনারা বুঝতে পারবেন যে বাচ্চাটার রোগটা আসতেছে। তখন হবে কি যে এই রোগটা আসার কারণে তখন উনি চিকিৎসার জন্য হাসপাতালে বা ডাক্তারের কাছে আরও আগেই যেতে পারবেন। কিন্তু যখন এক পর্যায়ে গেলে শরীর ফুলে যায়, ফুলে যাওয়ার পরে যখন ডাক্তারের কাছে যায় তখন অনেক জটিলতার সাথে থাকতে পারে। সুতরাং জটিলতা এড়ানোর জন্য প্রস্রাবের প্রোটিনের পরিমাণটা নির্ণয় করে বাবা মাই বাচ্চাকে আগে নিয়ে আসতে পারেন স্বাস্থ্যকেন্দ্রে। স্যার, আপনি বলছিলেন যে বারবার হতে পারে, সেক্ষেত্রে কি প্রতিবারই হাসপাতালে নিতে হবে চিকিৎসকের কাছে, নাকি বাসায় আগের কোনো প্রেসক্রিপশন দেখে নিজেরা কোনো কিছু করতে পারবে? ব্যাপারটা হয়েছে কি যে আমরা যে চিকিৎসকরা যে নেফ্রোটিক সিনড্রোম রোগের চিকিৎসা দিয়ে থাকি, এখানে চিকিৎসার একটা মূল বাধা হচ্ছে শরীরের যে কোনো ইনফেকশন। এই কারণে আমরা প্রতিবারই যেটা করে থাকি যে একটা শিশু যখন নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত হয়ে পরবর্তীবার আসে, তখন প্রথমে আমরা দেখে তার শরীরের মধ্যে কোনো ইনফেকশনের উপস্থিতি আছে কি না। কারণ নেফ্রোটিক সিনড্রোমের যে মূল চিকিৎসা সেটা আমরা স্টেরয়েড, যেটা মুখে খাওয়ার ওষুধ আমরা সাধারণত দিয়ে থাকি, এটা আমরা ইনফেকশন থাকা অবস্থায় আমরা দিতে পারি না। তো আমাদের উদ্দেশ্য থাকে শরীরের কোনো ইনফেকশন থাকলে সেটাকে আগে কন্ট্রোল করতে হবে, তারপরে আমরা এই চিকিৎসাটাতে যাব। সুতরাং আমার পরামর্শ থাকবে যে প্রতিবারই যখন রোগটা আবার দ্বিতীয়বার হবে, সেটা 2 মাস পরে হোক, 20 দিন পরে হোক, আর 2 বছর পরে হোক, এই সময়টাতে অবশ্যই ওনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, সেটা হাসপাতাল হোক বা চেম্বার হোক বা যেখানেই হোক। কারণ একজন চিকিৎসকই নির্ধারণ করবেন যে তার ইনফেকশন আছে কি না, এবং থাকলে তার জন্য কী চিকিৎসা দিতে হবে। অনেক সময় ইঞ্জেকশনের প্রয়োজন হয়, অথবা অনেক সময় এই নেফ্রোটিক সিনড্রোমের শুরুতেই একটা জটিলতা নিয়ে আসতে পারে, তার ব্লাড প্রেশার হয়তো কোনো কারণে বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, অনেক রকম সমস্যা থাকতে পারে। সুতরাং হাসপাতালে যদি উনি পরামর্শ দেন যে হাসপাতালে ভর্তি হতে হবে, তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়াটাই ভালো হবে। আর যদি দেখা যায় যে না, তেমন কোনো কমপ্লিকেশন নাই বা জটিলতা নাই, ইনফেকশনও পাওয়া যাচ্ছে না, উনি পরীক্ষা করে দেখলেন, সেই ক্ষেত্রে হয়তো বাচ্চাটাকে বাসাতেই থেকেই চিকিৎসা নেওয়ার সম্ভব, মুখে খাওয়ার ওষুধ দিয়ে। খাবারের সাথে কি এই রোগের কোনো সম্পর্ক রয়েছে? রোগটার সৃষ্টি বা উৎপত্তি নিয়ে তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু রোগটা যখন দেখা দেয়, সেটা প্রথমবার হোক আর পরবর্তীবার হোক, এই রোগটার কারণে আমরা কিছু খাবারে একটু বাধা দিয়ে থাকি। যেমন যেহেতু শরীরে একটু পানি জমে যাচ্ছে, আমরা একটু পানির পরিমাণটা একটু নির্ধারিত করে দিই, একটু কম দিই, স্বাভাবিক প্রয়োজনের তুলনায় একটু কম দিই। দ্বিতীয়ত, আমরা লবণ জাতীয় খাবার, লবণ এবং লবণ মিশ্রিত খাবারগুলোকে আমরা পরিহার করতে বলি। আর তৃতীয়ত, আমরা যেহেতু এই রোগের কারণে সাময়িকভাবে শরীরে কোলেস্টেরলের মাত্রাটা একটু বেড়ে যায়, এই জন্য কোলেস্টেরলপূর্ণ খাবার যেমন ডিমের কুসুম, ডিম খাওয়াতে বলবো, কিন্তু ডিমের কুসুমটা দেওয়া যাবে না। এটা আমরা এই ধরনের কিছু বাধ্যবাধকতা আমরা দিয়ে থাকি, কিন্তু এটা আবার নির্দিষ্ট সীমা পর্যন্ত। রোগটা আবার যখন নর্মাল পর্যায়ে চলে যায়, স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে, তখন কিন্তু আবার এই বাধাগুলো চলে যায়। তখন কিন্তু স্বাভাবিক পরিমাণ সে পানি খেতে পারে, ডিমের কুসুমও খেতে পারবে, তো এগুলোতে তখন আর বাধা থাকে না। স্যার, বলছিলেন যে এই রোগে অতিরিক্ত প্রোটিন অনেক সময় চলে যায় শরীর থেকে, সেক্ষেত্রে খাবারে কি আমরা কোনো অতিরিক্ত প্রোটিন যুক্ত করে ফেলবো? একটা ধারণা আগে ছিল
যে এই রোগটা হলে আমরা যদি প্রোটিনের পরিমাণটা একটু বাড়িয়ে দিই তাহলে হয়তো প্রোটিনের অভাবটা বা ঘাটতিটা পূরণ হয়ে যাবে। পরবর্তীতে দেখা গেছে যতক্ষণ পর্যন্ত এই কিডনির এই অস্বাভাবিক কার্যকারিতাটা থাকে, তার মানে প্রোটিন ধরে রাখার ক্ষমতা নাই, তখন আপনি যতই প্রোটিন দেন এই প্রোটিনটা কিন্তু অতিরিক্ত প্রোটিনটা তার প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। সুতরাং এখানে অতিরিক্ত প্রোটিন দিয়ে রোগীর সাময়িকভাবে কোনোই উপকার হয় না। সুতরাং তার যে স্বাভাবিক যে প্রোটিনের যে চাহিদা ওই পরিমাণ দিলেই তার চলবে। আমাদের মূল লক্ষ্য থাকে কিডনির যে অস্বাভাবিক পরিস্থিতি এটাকে ঘুরে ফিরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা, সেটা আমরা চিকিৎসার মাধ্যমে সাধারণত নিয়ে আসি। স্যার, সন্তানের নেফ্রোটিক সিনড্রোম যদি হয় সেক্ষেত্রে মা বাবা হিসেবে আমরা যত্নটা কিভাবে করব? নেফ্রোটিক সিনড্রোম হয়ে গেলে প্রথমত আমরা বাচ্চাটাকে একটু বিশ্রামে রাখবো। বাচ্চাটা স্বাভাবিক যে ছোটাছুটি করাটা সেটা আমরা একটু কমাই দিতে বলবো। এত মানে দৌড়াদৌড়ি করলে হয় কি, একটা ফুলে যাওয়া বাচ্চাটা ওর শরীরের উপর একটা চাপের সৃষ্টি হয়। সুতরাং একটু রেস্টে থাকবে, বিশ্রামে থাকবে। খাবার দাবারটাও একটু মেনে চলতে হবে, কী কী জিনিস মানা থাকবে। আর তবে একটা জিনিস অনেকেই ভুল ধারণা করে থাকে যে যেহেতু রোগটা বারবার হবে, অনেকেই বাচ্চাদের দেখা যায় যে স্কুলিং বন্ধ করে দেয়, বলে যে বাচ্চা তো অসুস্থ, বাচ্চাকে স্কুলে যাওয়ার দরকার নেই। এটা আসলে ভুল ধারণা। যখন বাচ্চাটা এইটা তো সারা বছর বা সারা জীবন ধরে রোগটা থাকবে না, একটা নির্দিষ্ট সময় হবে, আবার কমে যাবে, আবার সে সুস্থ হবে। যখন সে সুস্থ থাকবে তখন সে অবশ্যই তার স্বাভাবিক কার্যক্রম, খেলাধুলা করা, স্কুলে যাওয়া, বন্ধুবান্ধবদের সাথে ঘুরে ফেরা, ওইগুলো করা সবই সে করতে পারবে। সুতরাং বাবা মার প্রতি আমাদের পরামর্শ থাকবে যে তাদের স্বাভাবিক কার্যক্রম এই সুস্থ অবস্থাতে অবশ্যই চালিয়ে যেতে পারবে। স্যার, আপনি বলছিলেন যে বারবার হতে পারে রোগটা, সেক্ষেত্রে স্থায়ীভাবে এই রোগ দূর করার কোনো উপায় রয়েছে? না, এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো চিকিৎসা আমাদের পাইনি যেটার মাধ্যমে একদম স্থায়ীভাবে রোগটা নির্মূল হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগটা একবার বা দুইবার হওয়ার পরে দেখা যায় যে কেন জানি বন্ধ হয়ে যায়। সুতরাং এটা আমাদেরকে তাকিয়ে থাকতে হবে ভবিষ্যতের উপর। আমরা আগে কখনোই প্রেডিক্ট করতে পারবো না যে এই বাচ্চাটার বারবার হবে, এই বাচ্চাটার বারবার হবে না। তবে দেখা গেছে যে যে সমস্ত বাচ্চাদের যে একটু মানে 2 থেকে 10 বছর আমি যেটা বলেছি এই বয়সের মধ্যে যে বাচ্চাদের হয়ে থাকে তাদের দেখা যায় যে অতটা সমস্যা হয় না। কিন্তু যাদের দেখা যায় 10 বছরের পরে গিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে, তখন দেখা যায় যে এই সমস্ত বাচ্চাদের মানে ফিউচারটা অত বেশি ভালো থাকে না, এবং তাদের দেখা যায় যে যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এই রোগটার প্রাদুর্ভাব থেকে যায়। সেই জন্য আমরা যেটা দেখে থাকি যে প্রথম অ্যাটাকটা বা প্রথম বারটা কত বয়সে হচ্ছে। যদি এইটা আমাদের সেই নর্মাল রেঞ্জ বা 2 থেকে 10 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তার ভবিষ্যৎটা তুলনামূলক আমরা বলতে পারি যে না, এটা এক পর্যায়ে গিয়ে এটা বন্ধ হয়ে যাওয়ার সুযোগটা বেশি। স্যার, আমরা আরেকটি রোগ শুনে থাকি নেফ্রাইটিক সিনড্রোম। এই নেফ্রোটিক আর নেফ্রাইটিক দুটো কি একই রোগ নাকি ভিন্ন না, রোগ? ওটা আরেকটু কাছাকাছি কিন্তু একটু ভিন্ন মাত্রার রোগ। নেফ্রাইটিক রোগটা হচ্ছে সেটা আমাদের কিডনির একটা প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, তাকে আমরা বলি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই নেফ্রাইটিক সিনড্রোম বা এই রোগের কারণে যেটা হয় সেখানেও শরীর ফুলে যায়, সেখানেও প্রস্রাবটা কমে যায়, কিন্তু এখানে প্রোটিনটা অতটা যায় না। প্রস্রাব দিয়ে প্রোটিনটা অতটা যায় না, কিন্তু তার বিনিময়ে এই প্রদাহের কারণে কিছুটা রক্ত এই ইউরিনের মাধ্যমে মিক্স হয়ে যায়, তার কারণে ইউরিনের রঙটা হয়ে যায় লালচে বা একদম গাঢ় রক্তের মতো লালও হতে পারে। তো এটার সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে রোগীর বাচ্চাটার ব্লাড প্রেশারটা বেড়ে যায়, স্বাভাবিক থেকে অনেক বেশি পরিমাণ হয়ে যায়, এবং ব্লাড প্রেশার বাড়ার কারণে ব্লাড প্রেশার, হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের জন্য যে কমপ্লিকেশন বা জটিলতাগুলো সেগুলো যে কোনোটা হতে পারে এই বাচ্চাটার মধ্যে। সুতরাং এই রোগটার মানে বাহ্যিক দৃষ্টিতে একই রকম কাছাকাছি মনে হলো, আসলে রোগ দুটার মূল কারণও ভিন্ন এবং আমাদের যে প্রেজেন্টেশন সেটাও ডিফারেন্ট হয়ে থাকে। স্যার, বাসায় তাহলে আমি কিভাবে বুঝবো যে তার নেফ্রাইটিক সিনড্রোম হয়েছে? নেফ্রাইটিক সিনড্রোমের আসলে কিছু কারণ থাকে। সাধারণত দেখা যায় যে আক্রান্ত শিশুর কিছুদিন আগে, ধরেন 7 থেকে 10 দিন আগে একটা গলা ব্যথা বা টনসিলাইটিসের একটা ইতিহাস থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে। অথবা যে চর্মরোগ আমাদের যেমন ইনফেকশন মানে ফোড়া বা শরীরে ঘা, এগুলো যদি দেখা যায় যে 3 থেকে 4 সপ্তাহ আগে একটা ইতিহাস আছে, তখন যেই রোগটা হয় এটা মূলত তখন নেফ্রাইটিক সিনড্রোম বা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস এই রোগটাই হয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে শরীরটা ফুলে, কিন্তু নেফ্রোটিক সিনড্রোমের মতো অত বেশি ফোলে না, হালকা একটু ফোলা থাকে, এখানেও মুখ দিয়েই ফোলাটা শুরু হয়, কিন্তু প্রস্রাবটা খুব গাঢ় রঙের হয়ে যায়। গাঢ় মানে অনেক সময় একদম মনে হয় যে রক্তই বের হচ্ছে, এরকম লালচে, গাঢ় লালও হতে পারে, কখনো কালো কালচেও হতে পারে।
অনেক সময় বাচ্চা হয়তো খিঁচুনি নিয়ে আসতে পারে, আমরা হয়তো খেয়াল করি নাই বাচ্চাটা ফুলে গেছে কিনা, খেয়াল করি নাই তার প্রস্রাবের রঙটা চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু বাচ্চাটার প্রথম প্রেজেন্টেশনই হতে পারে খিঁচুনি, অথবা বুক ধরফর করতে করতে হার্ট ফেইলিওর, এরকম হতে পারে। তখন আমাদের কিছু কনফিউজড হয়ে যায়, অনেক সময় ডাক্তাররাও কনফিউজড হয়ে যায়। পরবর্তীতে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করি যে এটা আসলে কিডনির সমস্যা, কিন্তু প্রেজেন্টেশনটা হয়েছে অন্যভাবে। স্যার, নেফ্রোটিক সিনড্রোম থেকে পরবর্তীতে কি কোনো জটিলতা তৈরি হতে পারে? অবশ্যই হতে পারে, তবে সেটা সম্ভাবনা সাধারণত কম থাকে। আমরা আগেই বলেছি যে যদি আমরা 100টা নেফ্রোটিক সিনড্রোমের রুগী আমরা পাই, তার মধ্যে দেখা যায় 80 থেকে 90টা রুগীরই দেখা যায় যে এই 15 থেকে 18 বছরের পরে এই রোগটার আর প্রাদুর্ভাব থাকে না। কিন্তু ও যে বাকি থাকলো 10 থেকে 20 ভাগ রুগী, তারা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও এই রোগটার থাকতে পারে, এবং দেখা যায় যে প্রাপ্তবয়স্কদের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম রোগটার প্রায় 90% কেসেই দেখা যায় যে এটা রেনাল ফেইলিউর বা কিডনি বৈকল্যের দিকে ধাবিত হয়। সেই সাথে সাথে তাদের মধ্যে হাইপারটেনশন বা ব্লাড প্রেশার বেশি থাকার একটা সুযোগ কখনো কখনো থাকতে পারে। সেই হাইপারটেনশনের জন্য কিছু কমপ্লিকেশন, যেমন ব্রেনের আমাদের এনকেফালোপ্যাথি বা খিঁচুনি হতে পারে, তারপর হার্ট ফেইলিউর হতে পারে। সুতরাং আমাদেরকে প্রথমেই ভয় পাওয়ার কিছু নেই, আমরা রুগীদেরকে এটা বলে থাকি। অনেকেরই একটা প্রশ্ন থাকে, যেহেতু এটা কিডনির রোগ, এটা কি কিডনিকে নষ্ট করে ফেললো? না, কিডনিকে নষ্ট করুন, কিডনির একটা অংশ ফাংশনটা অস্বাভাবিক হচ্ছে, সেটা আবার সময় সাপেক্ষে আবার ভালো হবে খারাপ হবে এরকম হবে, কিন্তু কিডনির যে মূল ফাংশন বা কাজ সেটা কিন্তু নষ্ট হয় না। তবে এটাও বলতে হবে যে একেবারে হবে না, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কোনো কোনো ক্ষেত্রে শতকরা 10টা রোগীর ক্ষেত্রে এটা হওয়ার সুযোগ আছে। স্যার, নেফ্রোটিক সিনড্রোম যাতে না হয় সেক্ষেত্রে আগে থেকেই কি আমরা কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি? এটা আসলে সম্ভব না। কারণ হচ্ছে যে এই রোগটার মূল হচ্ছে আমাদের কিছু জেনেটিক সমস্যা, যেটার মধ্যে আমাদের কোনো হাত নেই। তবে চিকিৎসা পদ্ধতি অবশ্যই চালু থাকতে হবে, এবং রোগটা হলে যখন যতবার হবে ততবারই চিকিৎসা নিতে হবে। এটা ঠিক বন্ধ করার মতো কোনো চিকিৎসা বা পদ্ধতি এখন আবিষ্কৃত হয়নি। স্যার, আপনার সাথে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে যদি মা বাবার উদ্দেশ্যে আপনি আরও কিছু যুক্ত করতে চান। আমাদেরকে সাবধান থাকতে হবে প্রাথমিক লক্ষণগুলোর দিকে। যখনই এই ধরনের শরীর ফুলে যাওয়ার লক্ষণ অথবা প্রস্রাব পরিমাণ কমে যাওয়ার লক্ষণ, এগুলো যদি কোনো বাবা মা তাদের বাচ্চাদের মধ্যে দেখতে পান, তখন যেন অবশ্যই দেরি না করে ওনারা ডাক্তারের পরামর্শ নেন এবং সেই অনুযায়ী মেনে চলেন। তবে এটাও বাবা মার জন্য একটা জানার বিষয় যে এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা বয়সের পর ভালো হয়ে যায়, সুতরাং এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। স্যার, আপনার কথা শুনে আমরা অনেক আশান্বিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। কথা হচ্ছিল শিশুদের নেফ্রোটিক সিনড্রোম নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।